নীল চিরকুট পর্ব 40। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। দুপুর গড়িয়ে আসন্ন বিকেলে পদার্পণ করেছে সূর্য। উঠোনের উত্তর দিকে ভিন্ন রঙের চাঁদোয়া টাঙিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। একদম আড়ম্বরহীন সাদামাটা আয়োজন। প্যান্ডেল থেকে কিছুটা দূরে ইট বিছিয়ে করা হয়েছে রান্নার আয়োজন। আলুথালু স্বাস্থ্যবান এক ভদ্রলোক কোমরে গামছা পেঁচিয়ে বিশাল ডেচকিতে খুন্তি নাড়ছেন। কপালে জবজবে ঘাম, মুখ ভর্তি পান। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নার অন্যান্য সামগ্রী। সহযোগীদের কেউই সবজি কাটছে, কেউ বা মাখছেন মাংস বা মাছের মিশ্রণ। শুকনো লাকড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা, কমলা রঙের আগুন। শেষ দুপুরের তেরছা আলোয় ঝিলিক দিয়ে উঠছে উত্তপ্ত ডেচকির গা। কিছু অল্পবয়স্ক তরুণ ব্যস্ত ভঙ্গিতে খাবার পরিবেশন করছে। কারোর উপর মাংস দেওয়ার দায়িত্ব, কেউ বা দিচ্ছে রোস্ট, ডাল, মাছ, ভাজা। নম্রতার খাওয়া শেষ মাত্র প্যান্ডেলের পাশে নীল রঙের ট্যাঙ্কিতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ছোঁয়ার কাছে এসব নতুন। অসংখ্য মানুষ একই সাবান দিয়ে হাত ধুচ্ছে। বিষয়টা নিঃসন্দেহ বিদঘুটে। ছোঁয়া চোখ মুখ কুঁচকে হাত পরিষ্কার করলো। হাত ধুতে গিয়ে পানি ছিটে ভিজে গেল শাড়ি। বড় বিরক্তির সব। হাত ধোয়া শেষে নম্রতার সাথে বরের স্টেজের দিকে এগিয়ে গেল ছোঁয়া। নম্রতাদের আসতেই দেখেই বিগলিত হাসল রঞ্জন। চাহনি যথাসম্ভব নিষ্পাপ করার চেষ্টা করে বলল, কলিজা, জুতো কোথায় লুকিয়েছ বলবে না? নম্রতা দাঁত বের করে হাসলো, হাত বাড়িয়ে বলল, 5,000 টাকা দে, বলে দেব। রঞ্জন মুখ কালো করে বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না কলিজা। তুমি টাকার লোভে বারবার নিজের বরকে ভুলে যাচ্ছ। বিষয়টা মেনে নেওয়া যাচ্ছে না। গেটেও জেদ ধরে 5,000 টাকা উসুল করে নিয়েছো। এসব তো ঠিক না বউ। রঞ্জনের কথায় হেসে ফেলল পূজা। নম্রতা কোমরে হাত দিয়ে ভ্রু উঁচিয়ে তাকালো। রাখ তোর কলিজা, আগে টাকা দে। টাকা ছাড়া বউ বউ করবি তো খবর আছে, ডিরেক্ট ডিভোর্স। রঞ্জন অনন্তর দুঃখী কণ্ঠে বলল, রঞ্জন অত্যন্ত দুঃখী কণ্ঠে বলল, আমাদের এত এত ভালোবাসাকে তুমি এই সামান্য টাকার কাছে বলি দিতে পারলে বউ? শুধুমাত্র 5,000 টাকার জন্য? আহ, আমি মরে যাচ্ছি না কেন? রঞ্জনের কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল নম্রতা। পূজার দিকে চেয়ে বলল, বৌদি, তোমার বর কি কিছু বলবে, নাকি মাথা ফাটিয়ে স্মৃতিহারা এতিম বানিয়ে দেব? রঞ্জন ভাব নিয়ে বলল, আজ আমাদের দলটা হালকা বলে এত জোর চালাচ্ছিস? নাদিমটা সাথে থাকলে বুঝিয়ে দিতাম বরযাত্রী কাকে বলে। প্যান্ডেলের পেছন দিয়ে মাটির মোটা রাস্তা। রাস্তার পাশে বিশাল এক জাম গাছ। আরফান দ্রুত হেঁটে জাম গাছের নিচে এসে দাঁড়ালো। আরফানকে আসতে দেখেই গাড়ি থেকে সবিনয়ে নেমে এলো ড্রাইভার। স্যার, খাওন দাওন শেষ? আরফান গাড়ি থেকে কালো চামড়ার ব্যাগটা বের করতে করতে ছোট্ট করে উত্তর দিল, ড্রাইভার বেশ আগ্রহী নিয়ে আরফানের কার্যকলাপ দেখতে লাগলো। মানুষটা তার খুব পছন্দ হয়েছে। ছোঁয়ার অন্যান্য বন্ধুদের মতো খিটখিট না করাটাই ভালো লাগার প্রধান উৎস। ম্যাম সাহেব বলেন, স্বল্প কথা বলা জ্ঞানী লোকের লক্ষণ। আরফান কথা বলে অল্প, চুপচাপ থেকে হঠাৎ গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, কথাবার্তার জ্ঞানের ছটা। ড্রাইভার মুগ্ধ চোখে চেয়ে থাকে। আরফান পকেট থেকে ফোন বের করে ফোন মনোযোগী হলো। ড্রাইভার গদগদ কণ্ঠে বলল, স্যার, আপনি মানুষটা খুব ভালো আছেন। আপনাদের আমার খুব পছন্দ হয়েছে। আরফান জবাব না দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সে আহামরি ভালো কোনো কাজ করেছে কিনা বোঝার চেষ্টা করলো। মনে পড়ছে না। নম্রতার মন খারাপ দেখে বহু কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে তাকে। তারপরও নীরাও ফোন দিয়ে ঝুঁকে পড়ল। বাধ্য হয়েই ডিউটি পরিবর্তন করে নম্রতাকে সঙ্গ দিতে হলো। গাড়িটা নম্রতার বান্ধবীর। এই ড্রাইভারকে সে চেনে না। প্রথম দর্শনেই খুব পছন্দ হয়ে যাওয়ার মতো কোনো কথা তাদের হয়নি। আরফানের ভাবনার মাঝেই নম্রতাকে আসতে দেখা গেল। এক হাতে শাড়ির কুঁচি সামলাতে ধীরে ধীরে হাঁটছে সে। নম্রতার দিকে এক নজর তাকিয়ে বড় আফসোস নিয়ে বলল ড্রাইভার, একটা কথা বলি, মাইন্ড করবেন না স্যার। এই আফাম্মনির সাথে আপনাকে তেমন মানাই নাই।
আপামনি দেখতে মাশাআল্লাহ, কিন্তু অতিরিক্ত কথা কয়। মাইয়া মানুষ এত কথা বলা ভালো না। মাইয়া মানুষ থাকবো চুপচাপ, 10টা বেতের বাড়িতেও শব্দ করতো না। চুপচাপ মাইয়া মানুষ দিয়েই সংসার সুখ আসে। পটর পটর মাইয়া কোনো কামের না। মাইন্ড করলেন স্যার? আরফান উত্তর দিল না। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে মনোযোগী চোখে ফোন ঘাঁটতে লাগলো। কপালটা হালকা কুচকানো, চোখ মুখ থতমতে। আরফানের থমথমে মুখ দেখে কথা এগুলো সাহস পেল না ড্রাইভার। আবার পড়ছি লাইনটা। আরফানের থমথমে মুখ দেখে কথাগুলো এগোনোর সাহস পেল না ড্রাইভার। নম্রতা পাশে দাঁড়িয়ে ফোনের দিকে একটু উঁকি দিয়ে মিষ্টি হাসলো। হাসির বদলে হাসি ফিরে এলো না। আরফান আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। নম্রতার দিকে ফিরেও তাকালো না। আরফানের থমথমে মুখ খেয়াল করে কিছুটা অপ্রস্তুত হলো নম্রতা। দ্বিধা নিয়ে বলল, আপনি ঠিক আছেন ডক্টর? আরফান তাকালো না, ছোট্ট করে বলল, নম্রতা সাবধানে বলল, আপনাকে আপসেট দেখাচ্ছে। নিষ্প্রভ, কিছু হয়েছে? আরফান গাড়ির দরজা খুলে নিজের স্যুটটা তুলে নিল। প্রচণ্ড শব্দে দরজাটা বন্ধ করে বলল, না। নম্রতা বুঝলো আরফান রেগে আছে। তার রাগ প্রকাশের ধরন সে ধরতে পারেছে। নম্রতা অসহায় কণ্ঠে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলুন। আরফান তাকালো না। এক হাতে কালো চামড়ার ব্যাগ, অন্য হাতে ভাঁজ করা স্যুট নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্যদিকে মনোযোগী হওয়ার চেষ্টা করলো। রেগে আছেন কেন? আরফান তাকালো। অদ্ভুত ঠান্ডা তার দৃষ্টি। শীতল কণ্ঠে বলল, আপনার বন্ধু আপনাকে ওভাবে সম্বোধন কেন করলো? নম্রতা ব্যাপারটা ঠিক ক্যাচ করতে পারল না। পুরো ব্যাপারটা বুঝতে খানিক সময় লেগে গেল। ভ্রুকুচকে চিন্তা করলো, পর মুহূর্তেই হেসে বলল, ও রঞ্জনের কথা বলছেন? ও অমনি ভীষণ কিউট না? ওর সব কিছুই কিউট। বাই এনি চান্স রঞ্জন যদি মুসলিম হতো এবং আমার বন্ধু না হতো, তাহলে আমি ড্যাম শিওর আমি ওর উপর ক্রাশ হতাম, প্রেমে পড়তাম, বিয়েও করে ফেলতাম। আরফান শীতল কণ্ঠে বলল, গুড। নম্রতা আর চোখে আরফানের দিকে তাকালো। আরফানের থমথমে মুখ আরও বেশি থমথমে দেখাচ্ছে এবার। শ্যামবর্ণ মুখটিতে রক্তিম আভা। আরফান নিজের ব্যাগ আর স্যুটটা নিয়ে রাস্তা ধরে হাঁটা দিল। নম্রতা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আরফানের পিছু ছুটল। বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন? আরফানের ছোট্ট উত্তর, ঢাকায়। নম্রতা আরফানের ডান হাত চেপে ধরে বলল, আপনি আমায় অ্যাভয়েড করছেন? আরফান দাঁড়ালো, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সাবলীল কণ্ঠে বলল, হ্যাঁ। নম্রতা খানিক অবাক হয়ে বলল, কেন? আচ্ছা, আপনি কি জেলাস? আরফান উত্তর দিল না। হাঁটার গতি কি খানিকটা বেড়ে গেল? হয়তো। নম্রতা আরফানের সাথে পেরে উঠতে পারে না, বলল, আমরা শুধুই মজা করছিলাম। উই আর জাস্ট ফ্রেন্ড। নিষ্প্রভ, আপনি অযথাই রাগ করছেন। আরফান দাঁড়ালো, চোয়াল শক্ত করে বলল, দেন হুদাই হি কেয়ার ইউ সো মাচ। আমি খেয়াল করেছি, লঞ্চেও আপনাকে কোলে নিয়েছিল। কেন নিবে? শেষের কথাটা যেন একরাশ অভিযোগ ছুড়ে দিল আরফান। ভারী বাচ্চামো প্রশ্ন, কেন নিবে? নম্রতার হঠাৎই হাসি পেয়ে গেল। আরফানের রাগ দেখে বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি খেলে গেল। চারপাশের বাতাসটাতে মনে হলো স্বর্গীয়। নম্রতা নরম কণ্ঠে বলল, আমি কোনো ফ্যাক্ট নই। আমার জায়গায় নীরা বা ছোঁয়া হলেও রঞ্জন একই কাজ করত। রঞ্জন সবসময়ই কেয়ারিং, কাছের মানুষগুলোকে আগলে রাখতেই পছন্দ করে ও। আরফানের ঘন ঘন রাগ কমলো বলে মনে হলো না। প্রচণ্ড রাগ নিয়ে অন্যদিকে চেয়ে রইল, কথা বলল না। নম্রতা মৃদু হেসে বলল, রঞ্জনের পাশে থাকা অতিরিক্ত সুন্দরী মেয়েটি ওর হবু বউ। মেয়েটাকে ও পাগলের মতো ভালোবাসে। এত সুন্দরী বউ রেখে রঞ্জন আমার প্রতি ইন্টারেস্ট কেন হবে বলুন তো? আরফান ফিরে তাকালো, ভ্রুকুচকে নম্রতার মুখের দিকে চেয়ে থেকে বলল, আপনার সৌন্দর্য সম্পর্কে আপনার কোনো ধারণা নেই নম্রতা। না জেনে নেইম রেফারেন্স টানবেন না। আরফানের কথাটা খুব স্নিগ্ধ শোনালো নম্রতার কানে। পুলকিত চোখে চেয়ে রইল আরফানের শ্যামবর্ণ বলিষ্ঠ চেহারায়। আরফানের দৃষ্টিও তখন নম্রতার চোখের নিবদ্ধ। বিকেলের মিষ্টি আলোয় কিছুটা সময় একান্তে কেটে গেল তাদের।
বেশ কিছুক্ষণ পর হতাশ নিঃশ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল আরফান। শক্ত গলায় বলল, আপনাকে কেউ উদ্ভট সব সম্বোধন করলে তা আমার পছন্দ নয়। আমি ছোট থেকেই হিংসুটে প্রকৃতির ছেলে। যা আমার নিজের তা শুধুই আমার নিজের। আমার জিনিসে কেউ তাকালেও আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি খুব একটা জেন্টেলম্যান নই নম্রমিত্রা। এক প্রকার ঠান্ডা ধমকি দিয়ে নম্রতার দিকে তাকালো আরফান। কথাগুলো ধীরে সুস্থে বলা হলেও কথার ধরনের ভেতরের তপ্তটা টের পেল নম্রতা। আরফান তার ঠান্ডা অথচ তীব্র চাহনি দিয়েই বুঝিয়ে দিল তার প্রতিটি কথা কতটা সত্য এবং গম্ভীর। দুপুরের শেষ ভাগে বড় মামার বাড়িতে গিয়ে পৌঁছালো নাদিম। গ্রামের মাঝে বিশাল জায়গা নিয়ে বড় মামার বাড়ি। গেট দিয়ে ঢুকতেই একপাশে দুটো বড় বড় চৌচালা ঘর, একটা ধানের গোদাম, অন্য পাশে পুরনো একতলা বাড়ি, ডান পাশে টিনের চালা দেওয়া বৈঠক ঘর। বৈঠক ঘরের পাশে শান বাঁধানো বিরাট পুকুর। পুকুরের পাশে হাঁসের খামার। হাঁসের খামারটা নতুন হয়েছে। 5 বছর আগে যখন এসেছিল তখন এই হাঁসের খামার দেখেনি নাদিম। নাদিম ক্লান্ত নিঃশ্বাস ফেলল। বাড়ির সামনে ধান শুকানোর বড় মাঠটা পার করে উঠানের পা রাখতে বেশ কিছু প্রাণী নীরবে তাকে পর্যবেক্ষণ করলো। প্রায় সবাই চাকর শ্রেণীর মানুষ। এদের কাউকেই নাদিম চেনে না। নাদিমকে তারা চিনবে এমনটাও আশা করা যায় না। নাদিম বেশ কয়েক পায়ে গিয়ে যেতেই একজন উৎসুক কণ্ঠে শুধালো, আপনি ক্যাডা? কারে খুঁজছেন? নাদিম উদ্বেগহীন কণ্ঠে বলল, তুমি কে? বড় মামাকে গিয়ে বলো নাদিম এসেছে। লোকটির চোখ সরু হলো। নাদিমের পরিচয় বুঝতে পেরে বলল, ভাইজান তো পরিষদে গেছে, আপনি বাড়ির ভিতরে চলেন, ভাবিজানরা আছেন ভিতরে। নাদিম শপথিত পায়ে বাড়ির ভেতরে ঢুকলো। কিছুক্ষণের মাঝেই বাড়ির ভেতরে হালকা এক সুর ধ্বনি খেলে গেল। হাজারো আদিক্ষেতার মাখা প্রশ্ন উত্তরের পর বড় মামি তাকে বিশ্রাম নিতে বলে রান্নায় তোড়জোড় করতে শুরু করলেন। নাদিমকে যে মেয়েটা ঘর দেখিয়ে দিল তার নাম পরি। শ্যামলাটে মিষ্টি মুখটা পরীর মতোই সুন্দর, স্নিগ্ধ। নাদিম কলতলা থেকে হাত মুখ ধুয়ে ফিরে আসা পর্যন্ত মেয়েটি তার পিছু পিছুই ঘুরল। ঘরে ফিরে বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো নাদিম। ভ্রু কুঁচকে বলল, তুই পড়ি না? বড় হয়ে গিয়েছিস অনেক। কোন ক্লাসে পড়িস? পড়ি উজ্জ্বল মুখে তাকালো। চঞ্চল পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। মুখ ভর্তি হাসি নিয়ে বলল, এবার এসএসসি দেব নাদিম ভাই। বাহ, ভালো। পড়ি উৎসুক কণ্ঠে বলল, তুমি এতদিন আসনি কেন নাদিম ভাই? আব্বা তোমার কথা রোজ বলতো, আমিও বলতাম। নাদিম হাসলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, কি বলতি? আমি যখন এই বাড়িতে শেষবার আসি তখন তো তুই বেশ ছোট ছিলি, আমায় তো মনে থাকার কথা নয়। পড়ি অবাক হয়ে বলল, যাও, তোমাকে মনে থাকবে না কেন? তুমি তখন কি সুন্দর দেখতে ছিলে, একদম সাদা রঙের, পরিদের ছেলের মতো, খুব মনে আছে আমার। নাদিম শব্দ করে হাসলো। পরিদের ছেলের মতো? তুই পরিদের ছেলে দেখেছিস? পরি অধৈর্য হয়ে বলল, উফ, না দেখলেই বা কি, আমার নাম পরি না? আমি সব জানি। পরির ছেলেরা খুব সুন্দর হয়। তখন তোমাকেও ঠিক পরির ছেলের মতোই লাগতো। তখন লাগতো, এখন লাগে না? এখন তো তোমার তার থেকেও বেশি সুন্দর লাগে। আগে ছেলের মতো লাগতো, এখন বরের মতো লাগে, পরিদের বরের মতো। কথাটা বলে লাজুক হাসলো পরি। নাদিম কয়েক সেকেন্ড চুপ করে চেয়ে রইল পরির চোখে মুখে। কিছু একটা বোঝার চেষ্টা করছে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। মনের ভেতর থেকে সুপ্ত মানব খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, মুরগি নিয়েই এসেছে শিয়ালের কাছে বাগী হতে। বড় মামাকে জব্দ করার চরম সুযোগ। নাদিম নিজের মনে মনে হেসে বলল, তুমি সবসময় আমায় ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো। বড় মামাকে জব্দ করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে ব্যাস, এখন আমার দোস্ত মেয়েটাই তো পটে গেল বলেই না বললাম। ভোলা চেহারা দেখে পটে গেলে আমার কি দোষ? দূর হও, আমি ঘুমাবো। সুপ্ত মানব মনের এক কোণায় বসে কৌতুক মাখা হাসি হাসতে লাগলো। বিষয়টাতে তার খুব আনন্দ লাগছে নাদিমেরও, পৈশাচিক আনন্দ। এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব 40। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।